ঠিক ৮টার সময় পৌঁছে গেলাম হিদাকাদের বাসায়। সামনের দরজার কাছে গিয়েই মনে হলো কি যেন একটা নেই। পুরো বাড়ি অন্ধকার, এমনকি প্রবেশপথের বাতিও নেভানো। ইন্টারকমের বাটনে চাপ দিলাম, কিন্তু কোনো জবাব এলো না ভেতর থেকে। প্রথমে মনে হলো আমার বুঝতে ভুল হয়েছিল। হিদাকা ৮টার সময় দেখা করতে বলেছিল ঠিকই, তবে সেটা হোটেলেও হতে পারে। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উল্টো দিকে ঘুরে স্টেশনের পথে রওনা হয়ে গেলাম। কিছু দূর এগোলেই একটা পার্কের পাশে সারি সারি অনেকগুলো পে ফোন। ওয়ালেট বের করে ঢুকে পড়লাম একটার বুথে। ইনফরমেশন সেন্টারের ফোন দিয়ে ক্রাউন হোটেলের নম্বর নিলাম প্রথমে। এরপর ওখানে যোগাযোগ করে হিদাকার নাম বললাম। কিছুক্ষণের মধ্যে রায়ের কণ্ঠস্বর ভেসে এলো রিসিভারে। হ্যালো, আমি নোনাগুচি। হিদাকা আছে? না, ও তো এখনো হোটেলে আসেনি, বাড়িতেই আছে বোধহয়, কাজ বাকি রয়ে গেছিল। বাড়িতে তো কেউ নেই। কিছুক্ষণ আগের ঘটনা খুলে বললাম রায়কে। ও আমাকে বলেছিল যে হোটেলে ফিরতে বেশ দেরি হবে। তাহলে বোধহয় বাইরে হাঁটতে বেরিয়েছে। এরকমটা তো করার কথা নয় ওর। উদ্বেগ খেয়াল করলাম রায়ের কণ্ঠস্বরে। তুমি দাঁড়াও, আমি এসে দেখছি। খানিকক্ষণ বাদে বলল ও, ৪০ মিনিটের মতো লাগবে আসতে। তুমি এখন কোথায় আছো? বললাম যে স্থানীয় একটা ক্যাফেতে সময় কাটিয়ে ৪০ মিনিট পর ওদের বাসার সামনে উপস্থিত হব। ফোন বুথ থেকে বেরিয়ে ক্যাফেটায় যাওয়ার আগে হিদাকাদের বাসায় আরেকবার ঢুঁ মারার সিদ্ধান্ত নিলাম। ওখানে পৌঁছে দেখি বাতি এখনো নেভানো, কিন্তু এবারে ড্রাইভওয়েতে টয়োটা গাড়িটা নজর এড়ালো না। বাইরে কোথাও গেলে সাধারণত গাড়ি নিয়েই যায় হিদাকা। ক্যাফেটা হচ্ছে একটা স্পেশালিটি কফি শপ, হিদাকার সবচেয়ে পছন্দের জায়গাগুলোর একটা। হাওয়া বদলের দরকার হলেই এখানে এসে পড়তো সে। আমিও এসেছি কয়েকবার। মালিক লোকটা আমাকে দেখা মাত্র হেসে হিদাকার কথা জিজ্ঞেস করল। জবাবে বললাম হিদাকারও আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে না করে দিয়েছে। আধ ঘন্টা বেসবল এবং অন্যান্য কিছু বিষয়ে আলাপ শেষে বিল মিটিয়ে বেরিয়ে এলাম ক্যাফে থেকে। হিদাকাদের বাসার উদ্দেশ্যে পা চালালাম দিনে ৪র্থবারের মতন। আমি গেটের বাইরে পৌঁছে দেখি রায় ট্যাক্সি থেকে নামছে। ডাক দিতেই আমার দিকে ফিরে হাসল সে, কিন্তু বাড়ির দিকে তাকাতেই মুখটা কালো হয়ে গেল বেচারির। একটা বাতিও জ্বলছে না। বোধহয় এখনো বাইরে, কিন্তু আমাকে তো বলেছিল এখানেই থাকবে। প্রবেশপথ পেরিয়ে বাড়ির সামনের দরজার কাছে এসে ব্যাগ থেকে চাবি বের করল রাই। আমিও ওর ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। কি হলে চাবি ঢুকিয়ে মোচড় দিতেই খুলে গেল দরজাটা। ভেতরে ঢুকে প্রথমে বাতিগুলো জ্বেলে দিল সে। পুরো বাড়ি একদম নিশ্চুপ, ঠান্ডা। হলওয়ে থেকে হিদাকার অফিসের দিকে এগোলো রাই। এই দরজাটাও বন্ধ। বাইরে যাওয়ার আগে সব সময়ই অফিস বন্ধ করে যায় নাকি হিদাকা? জিজ্ঞেস করলাম। না, মাথা ঝাঁকিয়ে পার্স থেকে আরেকটা চাবি বের করল ও। অন্তত আমি আসার পর বন্ধ করেনি। দরজাটা খুলে
ভেতর দিকে ঠেলা দিল রাই। রুমটায় কোনো বাতি জ্বলছে না, তবে কম্পিউটারটা চালু বিধায় অন্ধকার পুরোপুরি কবজা করতে পারেনি। মনিটরের টিমটিমে আলোয় আলোকিত হয়ে আছে এক পাশ। দেয়ালের সুইচ বোর্ডের দিকে হাত বাড়াতে গিয়ে হঠাৎই থেমে গেল রাই। ঘরের মাঝখানে উপুড় হয়ে পড়ে আছে হিদাকা। দৃশ্যটা দেখে জমে গেলাম আমরা দুজনেই। তবে দ্রুত ঘোর ভেঙে স্বামীর দিকে এগোলো রাই। হিদাকার দিকে হাত বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালো সে। মুখে হাত চাপা দিয়ে রেখেছে এখন। ধীরে ধীরে আমিও এগোলাম ওদিকে। উপুড় হয়ে থাকলেও হিদাকার চেহারার বাম পাশ দেখা যাচ্ছে। আধখোলা চোখটায় কোনো প্রাণ নেই। মারা গেছে ও, বললাম। মেঝেতে ঢলে পড়ল রাই। বুক চিরে বেরিয়ে এলো স্বজন হারানোর কান্না। পুলিশের লোকেরা সবকিছু পরীক্ষা করে দেখার সময় লিভিং রুমেই অপেক্ষা করতে লাগলাম আমি আর রাই। এখন অবশ্য এই ঘরটাকে লিভিং রুম বলার জো নেই। সোফা এবং টেবিল সবই নিয়ে গিয়েছে মুভিং কোম্পানির লোকেরা। পত্রিকা ভর্তি একটা কার্ডবোর্ড বাক্সের ওপরে বসে আছে রাই, আর আমি পায়চারি করছি ঘর জুড়ে। একটু পর পর হলওয়েতে গিয়ে দেখে আসছি তদন্তের কতটা অগ্রগতি হয়েছে। তখন থেকে একটানা কেঁদেই চলেছে রায়। আমার হাতঘড়ির দিকে তাকালাম, 10:30 মতো বাজছে। অবশেষে দরজায় কড়া নেড়ে রুমের ভেতরে প্রবেশ করলেন সৌম্য দর্শন এক পুলিশ কর্মকর্তা। ডিটেকটিভ সাকোদার বয়স 50-এর আশপাশে। আজকের তদন্ত তিনিই পরিচালনা করছেন। আপনাদের সাথে একটু কথা বলতে পারি? রায়ের দিকে একবার তাকিয়ে আমার উদ্দেশ্যে প্রশ্নটা করলেন ডিটেকটিভ। নিশ্চয়ই। আমিও কথা বলতে পারবো, রুমাল দিয়ে চোখ মুছে বলল রায়। গলার স্বর এখনো ভারী হয়ে আছে, কিন্তু কথা বোঝা যাচ্ছে স্পষ্ট। সকালবেলা হিদাকার বলা কথাটা মনে পড়ল। দেখতে যতটা না মনে হয় তার চেয়ে অনেক শক্ত রাই। খুব বেশিক্ষণ লাগবে না। হিদাকার মৃতদেহ আবিষ্কারের আগ অবধি যা যা ঘটেছে সব বিস্তারিত জানতে চাইলেন ডিটেকটিভ সাকোদা। আমি মুখ খুললাম প্রথমে। কথা বলার এক পর্যায়ে মনে হলো মিয়াকো ফুজিওর আগমনের বিষয়টাও তুলতে হবে। হিদাকা আপনাকে ফোন দিয়েছিলেন কখন? 6টার একটু পরে বোধহয়। তখন কি মিস ফুজিওর বিষয়ে কিছু বলেছিলেন তিনি আপনাকে? না, শুধু বলেছিল কি একটা বিষয়ে যেন কথা বলবে। তাহলে হয়তো অন্য কোনো ব্যাপারে আপনার সাথে আলাপ ছিল তার। হয়তো। আপনি কি আন্দাজ করতে পারছেন কেন আপনাকে ডেকে পাঠিয়েছিলেন হিদাকা? না। আলতো করে একবার মাথা নেড়ে রায়ের দিকে ঘুরলেন ডিটেকটিভ। মিস ফুজিও ফিরে যান কখন? 5টার দিকে। এরপর কি হিদাকার সাথে আপনার কথা হয়েছিল? অল্প। কেমন মনে হয়েছিল তাকে দেখে? ভালো না। মিস ফুজিওর সাথে আলাপটা আশানুরূপ হয়নি। তবে আমাকে ও বলেছিল দুশ্চিন্তার কিছু নেই। এরপরই বাড়ি থেকে বেরিয়ে হোটেলে চলে যান আপনি? হ্যাঁ,
আবারও মাথা নাড়লেন ডিটেকটিভ। তাহলে আজকে রাতটা এবং আগামীকাল ক্রাউন হোটেলে থেকে পরশু কানাডার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল আপনাদের, কিন্তু আপনার স্বামীর কিছু কাজ বাকি ছিল, তাই বাসায় রয়ে যান তিনি। হাতের নোটবুকটার দিকে তাকিয়ে কথাগুলো বললেন সাকোদা। আপনার স্বামী যে বাড়িতে একা থাকবে এটা কে কে জানতো? আমি আর বলে আমার দিকে তাকালো রাই। হ্যাঁ, আমি জানতাম। সোমেই পত্রিকার কেউ একজনও জানত বোধ হয়। হিদাকা যে মাসিক পত্রিকাটার জন্যে একটা ধারাবাহিক উপন্যাস লিখছিল সেই বিষয়ে খুলে বললাম। মূলত উপন্যাসটার কাজ শেষ করার জন্যেই বাড়িতে রয়ে যায় সে। সন্দেহভাজনের তালিকা ছোট করে আনতে এই তথ্যটা আপনাদের বিশেষ কাজে আসবে বলে মনে হয় না। তদন্তে কোনো তথ্যই ফেলনা নয়, মৃদু হেসে বললেন ডিটেকটিভ সাকোদা। এরপর রায়ের কাছে জানতে চাইলেন গত কয়েকদিনে বাড়ির আশেপাশে সন্দেহজনক কাউকে চলাফেরা করতে দেখেছে কিনা। জবাবে মাথা ঝাঁকিয়ে না করে দিল সে। এ সময় আমার মনে হলো দিনের বেলা বাগানে একজন মহিলাকে দেখেছিলাম, কিন্তু বিষয়টা চেপে গেলাম। বিড়াল হত্যার প্রতিশোধ নেবার জন্যে কেউ তো আর মানুষ খুন করবে না। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে ডিটেকটিভ বললেন, তার একজন অফিসার আমাকে বাড়ি পৌঁছে দেবে। ভেবেছিলাম রায়ের সাথেই থেকে যাব, কিন্তু তাদের কথাবার্তা শুনে মনে হলো ইতিমধ্যে রায়ের বাবা মার সাথে আলাপ হয়ে গেছে, ওকে নিতে আসছে তারা। বন্ধুর মৃতদেহ আবিষ্কারের উত্তেজনা প্রশমিত হয়ে আসার সাথে সাথে ক্লান্তি ভর করল আমার দেহে। এই অবস্থায় স্টেশনে হেঁটে ফেরাটা খুব সহজ হবে না, তাই সাকোদার প্রস্তাব মেনে নিলাম। অফিস রুমটার ভেতরে আর বাইরে এখনও অনেক পুলিশ অফিসার কাজে ব্যস্ত। কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে গোটা বাসায়। অফিসের দরজাটা খোলা হলেও ভেতরে কিছু দেখতে পাচ্ছি না। মৃতদেহটা খুব সম্ভবত সরিয়ে ফেলা হয়েছে। ইউনিফর্ম পরিহিত এক অফিসার আমাকে ডেকে সামনের গেটের বাইরে দাঁড় করানো টহল গাড়িটার কাছে নিয়ে গেল। পুলিশের গাড়িতে চড়ার অভিজ্ঞতা আমার নেই। বেশি জোরে গাড়ি চালানোর জন্যে এক অফিসার আমাকে জরিমানা করেছিল একবার। পুলিশি বিষয়ে আমার অভিজ্ঞতা বলতে এটুকুই। লম্বা মতন একটা লোক দাঁড়িয়ে আছে ক্রুজারটার পাশে। পুলিশ অফিসার হলেও ইউনিফর্ম পরেনি। আলোর দিক থেকে মুখ ফিরিয়ে রাখায় চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। অনেকদিন পর আপনার দেখা পেলাম নোনাগুচি, বলল সে। আমি কি আপনাকে চিনি? চোখ কুঁচকে ভালো করে দেখার চেষ্টা করলাম। ছায়া থেকে একটু সামনে এগিয়ে এলো অফিসার। এবার পরিচিত চেহারাটা চিনতে কোনো অসুবিধে হলো না। সেই টিকলো নাক, সরু চোখ। তবে নামটা কেন যেন মনে পড়ছে না। আমাকে মনে আছে আপনার? হ্যাঁ, পেটে আসলেও মুখে আসছে না নামটা। কাগা না আপনি? বান্দা হাজির, একবার বাউ করে বলল সে, লম্বা সময় পর। আসলেও, তার উদ্দেশ্যে মাথা নেড়ে বললাম। সুদর্শন চেহারাটা বয়সের সাথে আরও পরিণত হয়েছে। কম করে হলেও 10 বছর তাকে দেখিনি।
আপনি যে পুলিশে যোগ দিয়েছেন এটা তো জানতাম না। আর এরকম একটা পরিস্থিতিতে দেখা হয়ে যাবে সেটাও কল্পনার অতীত। তা বটে, মরদেহটা কে আবিষ্কার করেছে সেটা শোনার পর ভেবেছিলাম হয়তো একই নামের অন্য কেউ, কিন্তু আপনার বিজনেস কার্ডটা দেখার পর বুঝতে পারি নোনাগুচি নামটা অত প্রচলিত নয়। জানি আমি, মাথা ঝাঁকিয়ে বললাম। জীবন মাত্রই কাকতাল, কি বলেন? গাড়িতে যেতে যেতে কথা বলি আমরা। আপনাকে বাসায় পৌঁছে দেব আমি। সরি, আজকে টহল গাড়িতেই উঠতে হবে। পেছনের দরজাটা আমার জন্যে খুলে ধরল কাগা। ইউনিফর্ম পরা অফিসার চালকের আসনে বসে পড়েছে আগেই। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে মিডল স্কুলে টিচার হিসেবে যোগ দেয় কাগা। সেই স্কুলে আগে থেকেই সামাজিক বিজ্ঞান পড়াতাম আমি। অন্যান্য নতুন টিচারদের মতোই প্রথম দিকে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না কাগার মধ্যে। কেন্ডোকা নামে জাপানিজ মার্শাল আর্টে তার দক্ষতা ছিল। চাকরিতে যোগ দেবার কিছুদিনের মধ্যে কেন্ডো ক্লাবের দায়িত্ব নেয়। অন্যান্য টিচারেরাও ওর ব্যবহারে মুগ্ধ ছিল, কিন্তু মাত্র 2 বছর পরেই কিছু কারণে শিক্ষকতা ছেড়ে দেয় সে। আমি যতদূর জানি কোনো দোষ ত্রুটির কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়নি তাকে, নিজে থেকেই ছেড়েছিল। তবে সত্যি বলতে আমার কখনোই মনে হয়নি শুধুমাত্র একটা মিডল স্কুলের শিক্ষকতার পেশাতেই আটকে থাকবে সে। এখন আপনি কোন স্কুলে আছেন? কাগা জানতে চাইল কিছু দূর এগোনোর পর। কাগা স্কুলে নতুন যোগ দেবার পরে এই নামেই তাকে ডাকতাম। এখন থেকে ডিটেকটিভ কাগা বলে ডাকতে হবে, নিজেকে বললাম মনে মনে। আমার এলাকায় একটা মিডল স্কুলে চাকরি করতাম কিছুদিন আগ পর্যন্ত। একবার মাথা ঝাঁকিয়ে বললাম, মার্চে চাকরিটা ছেড়ে দিয়েছি। বিস্ময় ভর করল কাগার চেহারায়। তাই নাকি? কেন? আসলে ব্যাপারটা ওরকম কিছু না। এখন লেখালেখির দিকেই পুরো মনোযোগ দেব বলে ঠিক করেছি। টুকটাক লেখালেখিও করছি বাচ্চাদের জন্যে। তাই নাকি? কাজের সূত্রেই তাহলে কুনিহিকো হিদাকাকে চিনতেন? না, আমাদের দুজনের অতীত সম্পর্কে খুলে বললাম। সব কিছু গভীর মনোযোগ দিয়ে শুনল কাগা। ডিটেকটিভ সাকোদা বোধহয় কিছু জানায়নি ওকে। শিক্ষকতা করার সময়ই লেখালেখি শুরু করেছিলেন নাকি? হ্যাঁ, কিন্তু খুব বেশি লিখতাম না তখন। এই বছরে 2-1টা ছোট গল্প। যখন সিদ্ধান্ত নিলাম লেখালেখিকেই মূল পেশা হিসেবে নেব, তখন বুঝতে পারি চাকরিটা ছেড়ে দিতে হবে এবার। ও আচ্ছা, সিদ্ধান্তটা সহজ ছিল না নিশ্চয়ই। কাগার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আমার চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টাকে ইতিবাচক হিসেবেই নিয়েছে। নিজের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনার সাথে তুলনা করেছে কিনা কে জানে। তুলনাটা ঠিক যথার্থ হবে না। 25-এর আগে চাকরি ছাড়লে নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পাওয়া যায়, কিন্তু 40-এর পরে সেই সুযোগটা কম। মিস্টার হিদাকা কেমন উপন্যাস লিখতেন? আপনি কুনিহিকো হিদাকার কিছু লেখা পড়েননি? ওর দিকে তাকিয়ে বললাম। নামটা শুনেছি, কিন্তু পড়ার সৌভাগ্য হয়নি। আসলে এখন খুব একটা বই পড়া টড়া হয় না। ব্যস্ত থাকেন নিশ্চয়ই? না, অলসতার কারণে পড়া হয় না। জানি,
মাসে 2-3টা হলেও বই পড়া উচিত। মাথায় হাত রাখল ও। মাসে 2-3টা বই পড়া উচিত, এই কথাটা শিক্ষকতার সময়ে প্রায়ই বলতাম আমি। কাগা বোধহয় সেটা মনে রেখেছে এখনো। হিদাকার লেখালেখির ক্যারিয়ার সম্পর্কে সংক্ষেপে খুলে বললাম তাকে। 10 বছর আগে প্রথম উপন্যাস প্রকাশিত হয় আমার বন্ধুর। কিছুদিনের মধ্যেই অনেকগুলো পুরস্কারে ভূষিত হয় সে। বেস্ট সেলার লিস্টে জায়গা করে নেয়। চলতি সাহিত্যের পাশাপাশি গুরুগম্ভীর সাহিত্য রচনার বিষয়েও সমান আগ্রহী ছিল হিদাকা। ওনার কোনো লেখা কি আমার ভালো লাগতে পারে? কাগা জিজ্ঞেস করল। কোনো রহস্যোপন্যাস? বেশ কয়েকটা মার্ডার মিস্ট্রি লিখেছে হিদাকা। আমাকে নামগুলো বলেন তো। হিদাকার সমুদ্রের ডাক উপন্যাসটার নাম বললাম ওকে। অনেক আগে পড়েছিলাম, তাই খুব বেশি কিছু মনে নেই, কিন্তু খুন খারাপই ছিল গল্পে। হিদাকা কানাডায় কেন পাড়ি জমাচ্ছিল সেটা জানেন? আমার কথা শেষে জানতে চাইল কাগা। নির্দিষ্ট একটা কারণ বলাটা একটু কঠিন, তবে আমার ধারণা এখানে ক্লান্ত হয়ে উঠেছিল ও। সেজন্যই বিদেশে গিয়ে কয়েক নিভৃতে কিছু সময় কাটাতে চাইছিল, এই আর কি। ভ্যাঙ্কুভারে যাওয়ার সিদ্ধান্তটা অবশ্য রায়েরই। রায় তো বোধ হয় ওনার স্ত্রীর নাম, তাই না? বয়স বেশ কম মনে হলো। গত মাসেই বিয়ে হয়েছিল ওদের। এটা হিদাকার দ্বিতীয় বিয়ে। আর প্রথম স্ত্রী? তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তা বলতে পারেন, কিন্তু ডিভোর্স বা ওরকম কিছু নয়। 5 বছর আগে দুর্ঘটনায় মারা যায় হিদাকার প্রথম স্ত্রী। আমি হিদাকাকে যে আর কোনোদিন দেখতে পাবো না, এই ভাবনাটা মাথায় আসতেই অবসাদ জেঁকে বসল মনে। কেমন যেন শূন্য একটা অনুভূতি। আজকে সন্ধ্যায় কোন ব্যাপারে কথা বলতে চেয়েছিল কে জানে। অসীমার সাথে সময় না কাটিয়ে ওর ওখানে গেলেই ভালো হতো। বলা যায় না, তখনই চলে গেলে হয়তো বেঁচে যেত আমার বন্ধু। জানি এসব ভেবে এখন আর কোনো লাভ নেই, তবুও শখের চিন্তাগুলো দূর করতে পারলাম না মন থেকে। আচ্ছা, ওনার একটা উপন্যাস প্রকাশিত হবার পর একটু ঝামেলা হয়েছিল শুনেছিলাম। মিস্টার ফুজিও নামের একজনের জীবন অবলম্বনে কিছু লিখেছিলেন বোধহয়। কাগা জানতে চাইল। এরকম কি আর কোনো ঘটনা আছে, কিংবা ব্যক্তিগত জীবনে কারো সাথে কোনো সমস্যা? আমার জানা মতে তো নেই। এতক্ষণে বুঝতে পারলাম কৌশলে আমাকে জেরা করছে কাগা। সামনে বসে থাকা ইউনিফর্ম পরিহিত পুলিশ অফিসারের নীরবতা বড্ড কানে লাগলো হঠাৎ। ওহ, একটা কথা জিজ্ঞেস করতে তো ভুলেই গেছি। নোটবুক খুলে বসলো কাগা। আপনি কি নামিকো নিশিজাকি নামে কাউকে চেনেন? কি? আরও 2টো নাম আছে আমার কাছে, তেতসুজি ওসানো আর হাজিমে নাকানে। বুঝতে পারছি। কিছুক্ষণ ভাবনার পর বললাম, এগুলো হিদাকার তুষারদার উপন্যাসের চরিত্রের নাম। এই উপন্যাসটাই ধারাবাহিকভাবে লিখছিল ও। উপন্যাসটার এখন কি হবে কে জানে। মাঝপথেই ওটা থামিয়ে দেয়া ছাড়া উপায় থাকলো না সম্পাদকের। মৃত্যুর আগ অবধি এই উপন্যাসটা নিয়েই কাজ করছিলেন তিনি। ওহ, ওর কম্পিউটারটা তো ছিল, তাই না? ডকুমেন্ট ফাইলটাও ওপেন করা ছিল মনিটরে।
আচ্ছা। হঠাৎই একটা ভাবনা এলো মাথায়। উপন্যাসটির কতটুকু লেখা হয়েছে? কতটুকু বলতে কি বোঝাচ্ছেন? কত পৃষ্ঠা? ওকে বললাম, হিদাকা আমাকে সকালবেলা জানিয়েছিল রাতের মধ্যে আরও অন্তত 30 পাতা লিখতে হবে তাকে। 2.5 পাতার মতো লেখা হয়েছিল, ডিটেকটিভ কাগা বলল। এখান থেকে আপনারা মৃত্যুর সময়টা আন্দাজ করতে পারবেন। আমি যখন ওদের বাসা থেকে বের হই তখনও কাজ শুরু করেনি হিদাকা। হ্যাঁ, এটা আমরাও ভেবেছি, কিন্তু লেখালেখি তো আর নির্দিষ্ট সময় বেঁধে হয় না। সুতরাং কতটুকু লেখা হয়েছে সেটা দেখে কিছু আন্দাজ করাটা একটু মুশকিল। সেটা ঠিক বলেছেন, কিন্তু আপনারা যদি হিদাকার লেখার সর্বোচ্চ গতি সম্পর্কে জানতে পারেন তাহলে আন্দাজ করতে সুবিধা হবে। তাই তো, কাগা বলল। আপনার কি মনে হয় হিদাকার লেখালেখির সর্বোচ্চ গতি কত ছিল? ভালো প্রশ্ন। আমাকে একবার ও বলেছিল ঘন্টায় গড়ে 4 পাতার মতন লেখে। তাহলে ধরে নেওয়া যায় খুব তাড়াহুড়ো করলেও ঘন্টায় 6 পাতার বেশি লেখাটা বোধহয় সম্ভব নয় তার পক্ষে। হ্যাঁ, ওরকমই। চুপ হয়ে গেল ডিটেকটিভ কাগা। বোধহয় মনে মনে কিছু একটা হিসেব করছে। কি হয়েছে বলাটা একটু কঠিন। একবার মাথা ঝাঁকালো কাগা। আমি আসলে নিশ্চিত নই কম্পিউটারের মনিটরে যে ডকুমেন্ট ফাইলটা ওপেন করা ছিল সেটা নতুন উপন্যাসটার কি না। হয়তো প্রথম দিকের পর্বগুলোর কোনো একটা দেখছিল হিদাকা। হতে পারে। প্রকাশকের সাথে আগামীকাল কথা বললে জানা যাবে। কি ঘটতে পারে সেটা নিয়ে আপন মনেই ভাবতে লাগলাম। রায়ের ভাষ্যমতে মিয়াকো ফুজিও বাড়ি ফিরে যায় 5টার দিকে। আমাকে হিদাকা ফোন দেয় 6টার সময়। ওই 1 ঘন্টায় যদি লিখতে বসে হিদাকা তাহলে সর্বোচ্চ 5 কি 6 পাতা লেখা সম্ভব হয়তো ওর পক্ষে। তাহলে মূল প্রশ্নটা হচ্ছে আসলে কতটুকু লিখেছিল ও? জানি আপনাদের অনেক বিধিনিষেধ আছে, আমাকে হয়তো বলতে পারবেন না। ডিটেকটিভ কাগার দিকে তাকালাম। কিন্তু মৃত্যুর সম্ভাব্য সময় কি আন্দাজ করতে পেরেছেন আপনারা? ঠিক বলেছেন, এটা কাউকে জানানো যাবে না, নিষেধ আছে। তদন্তের এই পর্যায়ে বাইরের কাউকে কিছু বলাটা উচিতও নয় আসলে। কিছু মনে করবেন না, হেসে বলল কাগা। তবে এখনো ময়না তদন্তের রিপোর্ট আমাদের হাতে আসেনি, তাই আন্দাজটুকু বলতে দোষ নেই। আমরা মোটামুটি নিশ্চিত 5টা থেকে 7টার মধ্যে মারা গিয়েছেন হিদাকা। কিন্তু আমাকে 6টার সময় ফোন দিয়েছিল ও। তাহলে আমরা ধরে নিতে পারি 6টা থেকে 7টার মধ্যে ঘটেছে ঘটনাটা। তার মানে আমার সাথে কথা বলার কিছুক্ষণের মধ্যেই খুন হয় হিদাকা। কিভাবে মারা গেছে ও? শুনে মনে হবে নিজেকেই প্রশ্নটা করেছি। চোখ বড় বড় করে আমার দিকে তাকালো কাগা। আমি আর রাই আবিষ্কার করেছিলাম হিদাকার মরদেহ। সুতরাং আমার মুখে প্রশ্নটা বোধহয় একটু বেমানানি বটে, কিন্তু আমি আসলেও জানি না জবাবটা। এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ভালো মতো যাচাই করে দেখার কথাও মাথায় আসেনি। কাগাকে খুলে বললাম বিষয়টা। সব শুনে মাথা নাড়ল ও।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া অবধি কিছু বলা যাচ্ছে না। তবে প্রথম দর্শনে আমার মনে হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে আপনার বন্ধুকে। মানে কেউ হাত দিয়ে গলা চেপে ধরেছিল? না, টেলিফোনের তারটা পেঁচানো অবস্থায় পাওয়া যায় হিদাকার গলায়। কি? টেলিফোনটা দেখেছিলাম কি না মনে করতে পারলাম না। এছাড়াও আরেকটা ক্ষত দেখেছি আমি। মাথার পেছনে কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছিল। আমাদের লোকেরা ধারণা করছে সম্ভবত পিতলের পেপারওয়েটটা ব্যবহার করেছে আততায়ী। ওটাও হিদাকার পাশে মেঝেতে পড়েছিল। তার মানে প্রথমে মাথায় আঘাত করে অচেতন করা হয় ওকে, তারপর টেলিফোনের তার গলায় পেঁচিয়ে খুন করে। এটাই একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা। নিচু কণ্ঠে কথাটা বলল কাগা। দয়া করে কারো সাথে এই বিষয়ে আলাপ করবেন না, ঠিক আছে? অবশ্যই। আমার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেছে গাড়িটা। লিফটের জন্যে ধন্যবাদ। এই অবস্থায় ট্রেনে করে আসতে ইচ্ছে করছিল না একদমই। কোনো সমস্যা নেই, আপনার সাথে কথা বলে আমিও অনেক কিছু জানতে পেরেছি। গাড়ি থেকে বের হতে যাব, এ সময় কাঁধে হাত রেখে আমাকে থামালো কাগা। পত্রিকাটার নাম বলুন তো আমাকে। সময়েই। ওরাই ধারাবাহিকভাবে প্রতি মাসে ছাপাচ্ছিল উপন্যাসটা। মাথা ঝাঁকালো কাগা। আরে, আপনার লেখা যেখানে ছাপানো হয় সেটার কথা বলেছি। বোকার মতো একটা হাসি ফুটল আমার মুখে। নামটা বললে নোটবুকে সেটা টুকে নিল কাগা। শুভরাত্রি জানিয়ে যার যার পথ ধরলাম আমরা। অ্যাপার্টমেন্টে ফিরে চুপচাপ সোফায় বসে থাকলাম কিছুক্ষণ। সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছি, কিন্তু কোনোটাই বাস্তব মনে হচ্ছে না। মানুষের জীবনে এরকম দিন কমই আসে। এমনকি অনেকের পুরো জীবন কেটে যায় নিস্তরঙ্গভাবে, যেখানে পরিচিত কারো মৃতদেহ আবিষ্কার করতে হয় না তাদের। ঘটনাটা মর্মান্তিক, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকম একটা দিনের শেষে ঘুমোনোটা সমীচীন হবে না মোটেও। অবশ্য বিছানায় শোয়ার পর ঘুম আসবে বলে মনে হয় না, বিশেষ করে আজকে। তখনই মাথায় আসে আমার বন্ধু কিভাবে মারা গেল, সেটা লিখে রাখা উচিত। এখন যা লিখছি সেটা মূলত এই কারণেই। আমি সিদ্ধান্ত নিয়েছি হিদাকার কেসটা সমাধান না হওয়া অবধি সব কিছু টুকে রাখব। পরদিন হিদাকার মৃত্যু সংবাদ বড় করে ছাপা হয় পত্রিকায়। রাতের বেলা টিভি দেখিনি, কিন্তু ধারণা করছি 11টার সংবাদেই প্রথম সম্প্রচারিত হয় খবরটা। পেপারের প্রথম পাতায় মূল শিরোনামের নিচে লেখা প্রতিবেদনটি খুব বেশি বড় না হলেও ভেতরের পাতায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে সব কিছু। হিদাকার বাড়ির বিশাল একটা ছবিও ছাপানো হয়েছে। ইনসেটে হিদাকার ছবি, খুব সম্ভবত কোনো পত্রিকায় ছাপানোর জন্য তোলা হয়েছিল ছবিটা। প্রতিবেদনটাই একটা তথ্য বাদে অন্যান্য সব কিছু মোটামুটি ঠিকঠাকই উল্লেখ করা হয়েছে। কেবল হিদাকার মরদেহ আবিষ্কারের ঘটনার বিষয়ে প্রতিবেদক লিখেছে, বাড়ির সব বাতি লম্বা সময় ধরে নেভানো দেখে তার স্ত্রী রায়কে ফোন করে জানায় একজন। তখন বাড়ি ফিরে
অফিস রুমে হিদাকার মৃতদেহ খুঁজে পান রায়। লেখাটা পড়ে সবাই ভাববে রায় একাই ছিল ওখানে, আমার নাম কোথাও উল্লেখ করা হয়নি। প্রতিবেদনটার মতে তদন্ত কর্মকর্তাগণ দুটো সম্ভাবনা খতিয়ে দেখছে। প্রথমটা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হিদাকাকে, আর দ্বিতীয়টা মুহূর্তের উত্তেজনায় তাকে হত্যা করেছে আততায়ী। সামনের দরজাটা ভেতর থেকে আটকানো ছিল, তাই সাংবাদিক ধরেই নিয়েছে অফিসের জানলা দিয়ে ভেতরে ঢুকেছিল খুনি, সেই পথেই বেরিয়ে গিয়েছে। পত্রিকাটা নামিয়ে রেখে নাস্তা বানানো শুরু করব, এমন সময় ডোরবেল বেজে উঠল। দেয়াল ঘড়ি অনুযায়ী এখন সময় 8:10। সাধারণত এত সকালে কেউ আসে না আমার কাছে। ইন্টারকমটা খুব একটা ব্যবহার করি না আমি, সরাসরি দরজা খুলে দেই। কিন্তু আজকে ইন্টারকমের রিসিভারটা তুলে নিলাম। কে? মিস্টার নোনোগুচি, একটা নারী কণ্ঠ ভেসে এলো স্পিকারে। জোরে জোরে হাঁফাচ্ছে সে, যেন দৌড়ে এসেছে কোথাও থেকে। জি বলছি, আপনি কে? এত সকালে বিরক্ত করার জন্যে দুঃখিত। আমি চ্যানেল 8 নিউজ থেকে এসেছি। গত রাতের ঘটনার বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবাক হলাম বললেও কম হবে, কোনো খবরের কাগজে আমার নাম ছাপা হয়নি, কিন্তু টিভি চ্যানেলের লোকেরা দেখি ঠিকই খোঁজ পেয়ে গেছে কোনো একভাবে। মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। অসাবধানতাবশত এমন কিছু বলে ফেলতে চাই না যার কারণে পরে পস্তাতে হবে। ঠিক কি জানতে চাইছেন আপনি? বিখ্যাত লেখক কুনিহিকো হিদাকা গত রাতে নিজ বাসগৃহে খুন হন। আমরা শুনেছি তার স্ত্রী যখন মরদেহটা খুঁজে পায় তখন আপনিও সেখানে উপস্থিত ছিলেন। এটা কি সত্যি মিস্টার নোনোগুচি? চ্যানেল 8 নিউজ শোটার কাজই হচ্ছে বিভিন্ন রকমের খবর ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা। মহিলা এমনভাবে কথা বলছে যেন সব কিছু ইতিমধ্যে তার জানাই আছে, কেবল আমার স্বীকার করার অপেক্ষা। তবে মিথ্যে বলাটা উচিত হবে না। হ্যাঁ, এটা সত্যি। ইন্টারকমেও বুঝতে পারলাম উৎসাহের পারদ বেশ চড়ে গেছে অপর পাশে। আপনি মিস্টার হিদাকার বাড়িতে গিয়েছিলেন কেন? সরি, এই বিষয়ে আপনাদের সাথে কোনো আলাপ করতে পারবো না। যা বলার পুলিশকে বলেছি। মিস্টার হিদাকার স্ত্রীর সাথে নাকি আপনিই যোগাযোগ করেছিলেন প্রথমে? কি দেখে প্রথমে সন্দেহ হয়েছিল আপনার? দয়া করে পুলিশের লোকদের সাথে কথা বলুন বলে ইন্টারকমটা নামিয়ে রাখলাম। টিভি নিউজ শোতে যারা চাকরি করে তারা একটু অভদ্র কিসিমের হয় বলেই শুনেছি, কিন্তু আজ প্রথমবারের মতন নিজের অভিজ্ঞতা হলো। ওদের কি বিবেক বলতে কিছু নেই? বন্ধু মারা যাবার পরদিন কি করে কারো সাথে এসব বিষয়ে কথা বলবে কেউ? ঠিক করলাম বাইরে বের হব না, নতুবা অন্য কোনো সাংবাদিক এসে জেরা শুরু করতে পারে। ভেবেছিলাম রায়ের সাথে একবার দেখা করব, বা অন্তত হিদাকার বাড়িটা থেকে ঘুরে আসব। কিন্তু আজকে আর ওদিকে যাওয়া সম্ভব হবে বলে মনে হয় না। মাইক্রোওয়েভে দুধ গরম করছি। আবারও বেজে উঠল ডোরবেল। এবারেও ইন্টারকমটা কানে ঠেকালাম। হ্যালো, আমি চ্যানেল 4 নিউজ থেকে এসেছি। কিছুক্ষণ সময় হবে আপনার?
এবার একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো স্পিকারে। মিস্টার নোনোগুচি, পুরো দেশের মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে গতকালের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্যে। অন্য কোনো সময় হলে এরকম অতি নাটুকে কথা শুনে হাসি পেত আমার। দেখুন, আমি আসলে কেবল হিদাকার মরদেহটা খুঁজে পাই, এর বেশি কিছু জানি না। কিন্তু আপনি তো হিদাকার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু গত রাতের কোনো বিষয়ে আপনাকে কিছু জানাতে পারবো না আমি। আপনি যদি আমাদের কেবল মিস্টার হিদাকার বিষয়ে কিছু বলেন তবুও চলবে। লোকটা হাল ছাড়ার পাত্র নয়। লম্বা একটা শ্বাস ছাড়লাম। এভাবে নিউজ শোর লোকজন যদি তাদের ক্রু সমেত আমার বাড়ির সামনে আস্তানা গাড়ে, তাহলে প্রতিবেশীরা স্বাভাবিকভাবেই খুব বিরক্ত হবে। রিসিভার নামিয়ে রেখে দরজা খুলে দিলাম। চকিতে এক ঝাঁক মাইক্রোফোন উদয় হলো আমার সামনে।